এই ধরনের কোশ্চেন যেটা করবো এখন সেটাই হচ্ছে ওই ফার্স্ট এটার মতন। চল করা যাক, একটু ভালো করে মাথা কাটিয়ে বুঝবো, ঠিক আছে। রাইট দ্য অর্ডার অফ দ্য রিয়াকশন, তোর কাছে লেখ কী কী ডেটা দেওয়া আছে। আমি এই ইকুয়েশনটা দিয়ে করছি না, এর থেকে একটা কমপ্লেক্স দিয়ে আগে করি, তাহলে তুই সোজাটা এমনি পারবি, ঠিক আছে। লেখ হাইপোথেটিক্যাল রিয়াকশন 2a প্লাস বি, অ্যারো দে। হাইপোথেটিক্যাল রিয়াকশন 2a প্লাস বি, অ্যারো দিয়ে লেখ 2ab হয়েছে। তারপর লেখ এটা হচ্ছে এটা ওভারঅল রিয়াকশন বলেছে। তারপর আলাদা করে লেখ স্টেপ 1 a প্লাস বি, অ্যারো দিয়ে ab, ব্র্যাকেটে লেখ স্লো, লিখলাম। পরেরটা লেখ স্টেপ 2 a প্লাস ab, অ্যারো দিয়ে লেখ a2 প্লাস b। আরে ভাই এটা তো দেওয়াই আছে কোশ্চেনে, একটু চেঞ্জ কর। এটা কোশ্চেনে দেওয়া আছে, এটা আমি করতে চাইছি না, ফার্স্টে এটা করতে চাইছি। কেটে দে হাইপোথেটিক্যাল রিয়াকশনটা লেখ, কষ্ট হওয়ার কিছু নেই ভাই। হাইপোথেটিক্যাল রিয়াকশনটা লেখ a2 প্লাস b2, অ্যারো দিয়ে 2ab, এটা হচ্ছে হাইপোথেটিক্যাল রিয়াকশন। কেটে দে। হাইপোথেটিক্যাল রিয়াকশনটা হচ্ছে a2 প্লাস b2, অ্যারো দিয়ে 2ab, ঠিক আছে। স্টেপ 1 বলে এবার লেখ a2, অ্যারো দিয়ে 2a, এটা ব্র্যাকেটে লিখবি ফার্স্ট। স্টেপ 2 লিখবি a প্লাস b2, অ্যারো দিয়ে ab প্লাস b, এটা হচ্ছে স্লো। স্টেপ 3 তে লিখবি a প্লাস b, অ্যারো দিয়ে ab, এটা হচ্ছে ফার্স্ট। তোকে ফার্স্ট আর ফার্স্টেস্ট নিয়ে ভাবতে হবে না, ঠিক আছে। স্লো তুই জানলেই হয়ে যাবে, তোর ক্লাস 11 12 এটুকু জানলে হবে। স্লো ফার্স্ট আর ফার্স্টেস্টের এফেক্ট তোকে জানতে হবে না এখানে। তোকে বলেছে ভাই এই রিয়াকশনটার অর্ডারটা কত, ঠিক আছে। কোশ্চেন লিখে দিস। চল কীভাবে করবো দেখ, এই রিয়াকশনের অর্ডার কত ভালো করে বুঝবি। কোশ্চেন ক্লিয়ার? তার মানে এটা কি বলেছে বলতো, দেখ এটা একটা সিঙ্গেল স্টেপ রিয়াকশন না মাল্টিপল স্টেপ রিয়াকশন বল? মাল্টিপল। এটা ওকে ভেঙে বলে দিয়েছে ভাই রিয়াকশনটা মেকানিজমটা এইভাবে হয়। a2 ফার্স্টে ভেঙে গিয়ে 2a বানায়, এ এবার b2 সাথে রিয়াকশন করে ab প্লাস b বানায়, এ আবার এই যে b ফর্ম হলো, এই b আবার আরেকটার সাথে রিয়াকশন করে একটা ab বানায়। এই হচ্ছে ওভারঅল আমার পুরো রিয়াকশনটার গল্প, ঠিক আছে, বুঝতে পারলাম। তাহলে এই হচ্ছে আমার ওভারঅল রিয়াকশন। দেখ এই তিনখানা রিয়াকশনকে যদি যোগ করি তাহলে বুঝলাম স্লো হচ্ছে এদের মধ্যে এটা, এইবারে দেখ আমি যদি ভাবি সাপোজ সেকেন্ড স্টেপে ধর কোনো রিয়াকশন, তুই সিম্পল আগে নর্মাল জিনিসটাকে রিলেট কর। সাপোজ ধর তোকে বলেছি আমার SN1 রিয়াকশনের সেকেন্ড স্টেপটা ধর RDS। তো ভাই SN1 রিয়াকশনে যদি সেকেন্ড স্টেপ RDS হতো তাহলে বলতো RDS এর মধ্যে কার ইনভলভ হওয়ার কথা ছিল? কার্বোক্যাটায়নটা, অবভিয়াসলি কার্বোক্যাটায়নটা ইনভলভ থাকার কথা ছিল, নিউক্লিওফিলটা থাকার কথা ছিল। এইবারে কার্বোক্যাটায়নটা হচ্ছে আমরা বেসিক্যালি কি বলতো ইন্টারমিডিয়েট। এইসব কোশ্চেন এখন অব্দি বোর্ডে আসেনি, ওই জন্য করছি একটু, লাস্ট ক্লাস তো কঠিন কোশ্চেন করবো। কার্বোক্যাটায়ন হচ্ছে আমার কি বলতো ইন্টারমিডিয়েট মানে কি, যাদেরকে তুই সেপারেট করতে পারবি না। কার্বোক্যাটায়নকে কোনোদিনও তুই এরকম সেপারেট করে দিতে পারবো না। আমি ধর তোকে একটা গিফট করবো, ভাবলো যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তোকে গিফট করবো, ওটা পারবো না করতে ভাই। তোকে আমি 3 ডিগ্রি অ্যালকোহল গিফট করতে পারবো, ঠিক আছে। এবারে তুই ওটাকে কার্বোক্যাটায়ন তুই ফর্ম করে নিতে পারবি, রিয়াকশনের মধ্যে তুই ফর্ম করে নিতে পারবি। তোকে আমি আলাদা করে কার্বোক্যাটায়ন গিফট করতে পারবো না, দোকানে কার্বোক্যাটায়ন কিনতে পাওয়া যায় না। দোকানে তুই 3 ডিগ্রি অ্যালকোহল পাবি, 3 ডিগ্রি হ্যালো অ্যালকেন পাবি, বুঝতে পেরেছিস? তাহলে এইবারে দেখ ভাই 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন আমি কীভাবে কী করছি। তাহলে কার্বোক্যাটায়ন হচ্ছে আমার ইন্টারমিডিয়েট মানে কি, যারা রিয়াকশনের মধ্যে ফর্ম হবে বাট ওকে আমি আলাদা করে সেপারেট করতে পারবো না, ঠিক আছে। চল দেখ তার মানে এদের ইন্টারমিডিয়েট যারা হয় তাদেরকে বেসিক্যালি RDS এর মধ্যে না লেখা যায় না। এটা আমি জানতাম না, আজকে জানছি, যদি আমার আসবে না বোর্ডে সাধারণত। যারা ইন্টারমিডিয়েট হয় তাদেরকে কিন্তু RDS এর মধ্যে লেখা যায় না কনসেন্ট্রেশন নাম। কেন? তার কারণ দেখ আমি তো কার্বোক্যাটায়নের কনসেন্ট্রেশন আমি তো চেঞ্জ করতে পারবো না। কেন পারবো না ভাই? কারণ কার্বোক্যাটায়ন তো স্টেবল না। তাহলে কার্বোক্যাটায়ন আমি বাইরে থেকে অ্যাড করতে পারবো না। কার্বোক্যাটায়ন যদি আমি বাইরে থেকে অ্যাড না করতে পারি তাহলে আমি কীভাবে বলবো ভাই যে কার্বোক্যাটায়নের কনসেন্ট্রেশন আমি 2 টাইমস বাড়িয়েছি? সেটা তো বলা পসিবল হবে না, বোঝা গেল? তাহলে কার্বোক্যাটায়ন দেখ আমি আমার ইচ্ছা মতন কিন্তু অ্যাড করতে পারি না রিয়াকশন মিডিয়ামে। তার মানে যেহেতু আমি কার্বোক্যাটায়ন বা ইন্টারমিডিয়েটগুলোকে বাইরে থেকে অ্যাড করতে পারবো না, তাহলে কার্বোক্যাটায়নের কনসেন্ট্রেশন চেঞ্জ করতে যেহেতু আমি পারবো না, কারণ কার্বোক্যাটায়ন বাইরে থেকে আমি অ্যাডই করতে পারছি না, তাহলে দেখ রিয়াকশনের রেটের আমি চেঞ্জ কার্বোক্যাটায়নের থ্রুতে আমি করতে পারছি না, বুঝতে পেরেছিস? তাহলে কার্বোক্যাটায়নটাকে RDS এর মধ্যে লেখা যাবে না। তার মানে সোজা কথা লিখে রাখ খাতার মধ্যে নোট বলে, ইন্টারমিডিয়েটস ক্যানট বি রিটেন in rate equation. Intermediates cannot be written
ইন রেট ইকুয়েশন। তাহলে ইন্টারমিডিয়েট যদি থাকে ভাই ওটাকে রিপ্লেস করতে হবে কিছু একটা দিয়ে। কি দিয়ে রিপ্লেস করবো, চল শুরু করা যাক। দেখ তাহলে আমি এবার বার করি ভাই এদের মধ্যে ইন্টারমিডিয়েটকে। চল দেখ, আমি যদি এগুলোকে কাটাকুটি করি, দেখ দেখতে পাবো হচ্ছে ইন্টারমিডিয়েট কে বলতে, ইন্টারমিডিয়েট হচ্ছে ভাই যারা এই রিয়াকশনটার মধ্যে নেই তারাই হচ্ছে ইন্টারমিডিয়েট। চল দেখ, এই ওভারঅল রিয়াকশনের মধ্যে যে নেই সেই হচ্ছে ইন্টারমিডিয়েট। তুই ভাব এসএন ওয়ান রিয়াকশনের ওভারঅল রিয়াকশনটার মধ্যে কার্বোক্যাটায়ন আছে কোথাও? ওভারঅল যেটা বলছি তোকে, ওভারঅল মানে কোনটা? ওই আর এক্স লিখলাম প্লাস নিউক্লিওফাইল লিখলাম, প্রোডাক্ট হয়ে গেল আর নিউক্লিওফাইল প্লাস এক্স মাইনাস, এটার মধ্যে কোথাও কার্বোক্যাটায়ন আছে? দেখ কোথাও নেই কার্বোক্যাটায়ন, বুঝতে পেরেছিস? তাহলে ওভারঅল রিয়াকশনের মধ্যে যেটা নেই সেটাই বেসিক্যালি ইন্টারমিডিয়েটই হয়। তাহলে এবার দেখা যাক, এই হচ্ছে ভাই আমার রিয়াকশন। কাটাকুটি যদি খেলি আমার কী কী কাটবে বলতো? তিনখানা রিয়াকশনকে আমি সিম্পলি যোগ করে দিই, দেখ আমার কাটবে হচ্ছে 2a মানে কি ভাই? a প্লাস এ। দেখ এখান থেকে একটা এ কাটলো, এখান থেকে একটা এ কাটলো, আর কি কাটছে? এখান থেকে একটা বি কাটছে, এখান থেকে একটা বি কাটছে, কেটে গেছে। আর কেউ কাটছে? এখানে একটাই আর এখানকার একটাও কেটে গেল, ঠিক আছে? তার মানে এগুলো দেখ আমার যেগুলো হয়েছে না, এগুলো কিন্তু আমার ইন্টারমিডিয়েট, এগুলো কিন্তু আমার রিয়াকশনের, বুঝতে পেরেছিস? এ তো আমার কেটে গেল। দেখ এই তিনখানাকে যদি যোগ করি আমি কি পড়ে থাকবে বলতো? দেখ তাই পড়েছে, দেখ a2 প্লাস b2, এর দিয়ে দেখ পড়ে আছে কি বলতো? ab প্লাস ab মানে 2ab, দেখ ওটাই পড়ে আছে, ওভারঅলটাই পড়ে আছে, বোঝা গেছে? আমি দেখ যোগ করলাম এটাই পেলাম, যোগ করলাম দেখ আমি এটাই পেয়েছি, ঠিক আছে? যারা কেটে গেছে এইবারে এত ক্লিয়ার, বুঝতে পারলি? এইবারে ভালো করে তাকা, দেখ স্লো স্টেপের মধ্যে যারা আছে, স্লো স্টেপের মধ্যে দেখ এ আছে, তাহলে এতদিনের লনেজ অনুযায়ী আমি ভাই স্লো স্টেপের মধ্যে থাকে এ কে রেট ইকুয়েশনের মধ্যে ইনভলভ করতাম তো অবভিয়াসলি, কারণ স্লো স্টেপটা আমার আছে ভাই। দেখ কিন্তু যেহেতু স্লো স্টেপের মধ্যে এ আমার চলে এসছে, আমি বুঝলাম কি এ আমার ইন্টারমিডিয়েট। কীভাবে বুঝলাম বলতে? এ ইন্টারমিডিয়েট কারণ দেখ ওভারঅল রিয়াকশনের মধ্যে এ কোথাও নেই, a2 আছে, a2 আর এ কিন্তু আলাদা, তাই না? অবভিয়াসলি ভাই Cl2 আর Cl কি এক জিনিস? আলাদা জিনিস। একটা Cl2 মানে হচ্ছে আমার ভাই একটা মলিকিউল, আর Cl মানে হচ্ছে একটা অ্যাটম, দুখানা আলাদা, অবভিয়াসলি আলাদা, রিঅ্যাক্টিভিটি ওদের আলাদা হবে স্বাভাবিক। তার মানে কি হলো বলতো? এ আমার রেট ইকুয়েশনের মধ্যে লেখা যাবে না, বুঝতে পেরেছিস? তাহলে চল বুঝেছিস তুই। তাহলে স্লো যদি আমার এটা হয়, তাহলে এখান থেকে আমি রেট ইকুয়েশন কি পাচ্ছি? পাবো হচ্ছে এরকম। আচ্ছা রেট ইকুয়েশনকে রেট ল বলে, কোনো কোশ্চেন দেখবি রাইট দ্য রেট ল বলেছে, তার মানে রেট ইকুয়েশনটা তোর কাছে জানতে গেছে, ঠিক আছে? রেট ইকুয়েশন আর রেট লটা কী হবে? আর ইকুয়ালস টু কে ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে এ ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে b2, এটা হচ্ছে। বোঝা গেল? থার্ড ব্র্যাকেটের মধ্যে এটাই হচ্ছে ভাই, আমি ইকুয়েশন থেকে এটা লিখলাম। কি হলো? রেট ইকুয়েশন আর রেট ল ইকুয়ালস টু আর ইকুয়ালস টু কে ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে রিঅ্যাক্ট্যান্ট, তো অবভিয়াসলি রিঅ্যাক্ট্যান্টগুলো আমার থাকে, তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যে এটা থার্ড ব্র্যাকেটের বিটা, এতটুকু বোঝা গেছে? কিন্তু ভাই এ এবার লেখা যাবে না, কেন? কারণ এই হচ্ছে আমার ইন্টারমিডিয়েট। এবার এটাকে আমি রিপ্লেস করব, কি দিয়ে রিপ্লেস করব? আমার ওভারঅল রিয়াকশনের মধ্যে এতদিন ক্লিয়ার, বোঝা গেছে? এ কিন্তু আমি লিখতে পারবো না, এবার আমার এটাকে রিপ্লেস করতে হবে। কাকে দিয়ে রিপ্লেস করবো? ভালো করে দেখা, দেখ আমি ইকুয়েশনগুলোর মধ্যে দেখি আলটিমেট ইকুয়েশনে দেখ b2 আছে, হ্যাঁ ভাই b2 পেয়েছি, দেখতে পাচ্ছি b2 আছে, খুব ভালো, অসুবিধার কিছু নেই। দেখ আলটিমেট ইকুয়েশনের মধ্যে a2 আছে, তাহলে ভাই এটাকে না আমাকে a2 দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, এটাকে আমাকে a2 দিয়ে রিপ্লেস করতে হবে। তাহলে এর জায়গায় আমি a2 দিয়ে এখন রিপ্লেস করবো, তাহলে এর জায়গায় a2 দিয়ে আমি রিপ্লেস করবো। কোন ইকুয়েশনে a2 আছে দেখি আর এ আছে? দেখ এই 1 নম্বর ইকুয়েশন দেখ a2 আছে এও আছে, বোঝা গেল? 1 নম্বর ইকুয়েশন আমার a2 আছে এও আছে, বুঝতে পেরেছিস? চল বুঝেছিস? তাহলে এবার আমি 1 নম্বর ইকুয়েশনের ডেটা কাজে লাগাচ্ছি। লিখতে পারিস ফ্রম স্টেপ 1, লেখ ফ্রম স্টেপ 1 ব্র্যাকেটে লেখ কনসেপ্ট অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ক্লাস 11, কনসেপ্ট অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ক্লাস 11, কনসেপ্ট অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ক্লাস 11। স্টেপ 1 এর কোন ডেটাটা আবার আমি কাজে লাগাবো? দেখ দেখবি ক্লাস 11-এ পড়তাম ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ক্যাপিটাল কে দিয়ে রিপ্রেজেন্ট করতাম। একটু বাড়ি গিয়ে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের পাতাটা একটু উল্টে দেখবি, 5 মিনিটের গল্প। দেখবি যে ক্লাস 11-এ এফোর্ট দিয়েছিলি বলেই 5 মিনিট আজকে লাগবে। তুই 1 বছর আগে এফোর্ট দিয়েছিলি এই চ্যাপ্টারটার পিছনে, তোর বাড়িতে খাতা রেডি আছে, ওই জন্য দেখবি তোর এখন লাগবে যে 5 মিনিট। আর তুই যদি 1 বছর আগে এফোর্ট না দিস তাহলে এটা তুই বুঝতেই পারবি না, বুঝতে পারলি না? সিম্পল না ব্যাপারটা? একদম দেখবি তুই লাইফে এরকম, তুই এখন যত পরিশ্রম করবি 1 বছর পরে কিন্তু আরাম করতে হবে, একদম সিম্পল হিসাব। পড়াশোনা তুই এখন যদি বেশি করিস, জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তোর পরের বছর একদম দেখবি তুই 5 মিনিটের মধ্যে সব তো শেষ হয়ে যাচ্ছে, সিম্পল। আর তুই যদি এখন যত ফাঁকি দিবি 1 বছর পরে গিয়ে দেখবি তোর 5 মিনিটটা 5 দিন লাগবে একটা চ্যাপ্টার করতে, সিম্পল হিসাব। এটা তুই রিয়েলাইজ করবি আস্তে আস্তে, রিয়েলাইজেশনটাই দরকার। চল দেখ তাহলে ভাই এই 1 নাম্বার ইকুয়েশনের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা আমি কীভাবে রিপ্রেজেন্ট করবো? দেখবি ক্লাস 11 করতাম ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইকুয়ালস টু
প্রোডাক্টগুলোর কনসেন্ট্রেশন আর সামনে যেটা থাকে সেটা মাথায় উঠে যেত, কোএফিসিয়েন্টটা মাথায় উঠে যেত, ডিভাইডেড বাই রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন সামনে যেটা আছে সেটা মাথায় উঠে যাবে। সামনে কি আছে বলতো, এ টুর আগে আছে হচ্ছে 1, এর আগেও আছে হচ্ছে 1, এর আগেও আছে হচ্ছে 1, আর এটা তো ভাই এ স্কোয়ার ছিল, ঠিক আছে, এটা তো 2a ছিল, একই ব্যাপার। চল তাহলে আমি লিখছি, এটা তো ছিল হচ্ছে 2a, তাহলে কে ইকুয়াস টু আমার কি হচ্ছে, এটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ক্লাস 11, ঠিক আছে, কে ইকুইলিব্রিয়াম লিখছি, ইকুয়াস টু কী হবে, প্রোডাক্টগুলো, তার মানে প্রোডাক্টগুলো মানে কি, এ সামনে আছে 1 উঠে গেল মাথায়, আরেকবার আছে এ উঠে গেল মাথায় 1, বোঝা গেল, এটা ক্লাস 11 পাতাটা একটু উল্টে দেখে নিবি, ডিভাইডেড বাই a2 রিঅ্যাক্ট্যান্ট সামনে আছে কত 1, বোঝা গেছে, এটা বুঝতে পারলাম ভাই, হয়েছে। তাহলে এটা কী হলো বলতো, বেসিক্যালি এটা এ স্কোয়ার হয়েছে, এটা হলো বেসিক্যালি এ স্কোয়ার, বুঝলাম ভাই, এ ইন্টু এ মানে এ স্কোয়ার হয়েছে, এত ক্লিয়ার বোঝা গেল। তাহলে এখান থেকে এর ভ্যালুটা কত আসছে বলতো, অর এ ইকুয়াস টু কত আসছে বল, কত আসছে, কে ইকুইলিব্রিয়াম টু দি পাওয়ার 1/2 ইন্টু a2 টু দি পাওয়ার 1/2, বোঝা গেলো, এই সাইডে নিয়ে আমি রুট করে দিলাম, তাহলে এর ভ্যালু কত আসলো, কে ইকুইলিব্রিয়াম রুট ওভার কে ইকুইলিব্রিয়াম ইন্টু রুট ওভার অফ a2, বুঝতে পেরেছিস, সাইড চেঞ্জ করে আমি রুট ওভার করলাম ভাই, এটা তো বোঝা গেছে। এইবার আমি এর ভ্যালুটা না এখানে বসাবো, যদি এর ভ্যালুটা এখানে বসাই তাহলে কত আসছে, কে ইন্টু কে ইকুইলিব্রিয়াম রুট ওভার কে ইকুইলিব্রিয়াম ইন্টু a2 টু দি পাওয়ার 1/2 ইন্টু b2, এসছে, এটা আসলো না এরকম, কে ইকুইলিব্রিয়াম টু দি পাওয়ার 1/2 লিখিনি, কেন লিখিনি, ইচ্ছা হয়নি বলে ভাই, 1/2 লিখতে পারি, রুটও লিখতে পারি, বোঝা গেল, তুই বুঝতে পেরেছিস। এইবারে দেখ হয়ে গেছে, খেলা শেষ। দেখ কে ইন্টু রুট ওভার কে ইকুইলিব্রিয়াম, মানে কে কনস্ট্যান্ট, কে ইকুইলিব্রিয়ামও কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্ট ইন্টু কনস্ট্যান্ট কি হবে, এটা কনস্ট্যান্টই হবে, আর কি হবে, বোঝা গেছে। তাহলে এটা কনস্ট্যান্ট, এটাও একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ইন্টু কনস্ট্যান্ট একটা নতুন কনস্ট্যান্টই হবে, তার মানে আমার আলটিমেটলি কী হলো বলতো, দেখ আমি এটা হয়েছে আর ইকুয়ালস টু এটা ইন্টু এটা, তো এটা একটা কনস্ট্যান্টই হয়েছে ভাই, অসুবিধার কিছু নেই, এটা কনস্ট্যান্ট। তাহলে আমার এবার বলতো রিয়াকশনটার অর্ডার কত হলো, বল বল অর্ডার কত হয়েছে, দেখ a2 অবভিয়াসলি আছে, হাইপোথেটিক্যাল রিয়াকশনের মধ্যে a2 আছে, b2ও দেখ আছে, হাইপোথেটিক্যাল রিয়াকশনের মধ্যে b2ও আছে, ইন্টারমিডিয়েট কোনো নেই, আরডিএস এর মধ্যে ইন্টারমিডিয়েট লেখা যাবে না, কেন লেখা যাবে না তোকে বললাম এর আগে। তাহলে বলতো অর্ডারটা কত হচ্ছে বল, 3/2 এক্স্যাক্টলি, এর মাথায় কত আছে 1, এর মাথায় আছে 1/2, তাহলে ওভারঅল যোগ করে কত হচ্ছে 3/2, বুঝতে পেরেছিস, তাহলে ওভারঅল অর্ডার কত হলো 3/2, ক্লিয়ার। এই হচ্ছে আমার কোশ্চেন। চলো এইবারে যে কোশ্চেনটা এখানে দিয়েছে না, এই কোশ্চেনটা দিয়েছে, তুই বল দেখি এটা তাহলে একইভাবে কর দেখি, যে কোশ্চেনটা আবার কোশ্চেনে দিয়েছে, পেজ নাম্বার 5 কোশ্চেন নাম্বার 7, পেজ নাম্বার 5 কোশ্চেন নাম্বার 7, এটা একইভাবে চেষ্টা কর, পেজ নাম্বার 5 কোশ্চেন নাম্বার 7, হ্যাঁ পেজ নাম্বার 5 কোশ্চেন নাম্বার 7, তুই ফার্স্টে লিখবি হচ্ছে হাইপোথেটিক্যাল রিয়াকশন, ওই কাটাকুটি কর, করে তুই আগে দেখ আরডিএসটা কি হওয়া উচিত, তুই দেখ আরডিএস এর মধ্যে ইন্টারমিডিয়েটটা আছে কিনা, এটাকে তুই দেখ, যদি না থাকে তাহলে ভাই ভালো, তাহলে ভাই অর্ডার একেবারেই বেরিয়ে যাবে, যদি থাকে তখন আমাকে রিপ্লেস করতে হবে। এবার তুই এখানে দেখ আছে কি নেই, যে ইকুয়েশনগুলো দিয়েছে খাতায় তুই লেখ, হয়ে গেছে। কাটাকুটি খেলিস, বন্ধুর সাথে কাটাকুটি খেলিস তো পিছনের পেজে, স্কুলে খেলিস কাটাকুটি, নাকি আগের দিন ওই কলিশন থিওরির মতন কলিশন খেলিস, সেটাও চল কাটাকুটি করে কি দেখছিস বলতো, কে পড়ে থাকলো আলটিমেটলি, এবি পড়ে আছে তাই তো, 2a + b = ab থাক পড়ে, হাইপোথেটিক্যাল রিঅ্যাকশন আমাকে বলেছে, তাহলে এইখানে ভাই যে স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 যোগ করে দেখ আমার 2ab কিন্তু আসছে না, তাহলে ফার্স্ট অফ অল এই স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 একটা গন্ডগোল আছে, একটা গন্ডগোল আছেই,
যদি না থাকতো তাহলে ভাই যোগ করে আমার ওভারঅলটা আসতোই, এই জন্য আমি ফার্স্ট এটা করিনি। স্কুলের কোশ্চেন তো প্রিন্টিং মিস্টেক হতেই পারে, বুঝতে পেরেছিস? তাহলে এখানে হাইপোথেটিক্যাল যেটা দিয়েছে সেটা 2টা হয়তো হবে না, হাইপোথেটিক্যাল সেটা 2টা হয়তো হবে না, বুঝতে পেরেছিস? কেন? কারণ ভাই স্টেপ 5টা স্টেপকে যোগ করলে তো আমি প্রত্যেকটা রিঅ্যাক্ট্যান্ট পেয়ে যাবো, প্রত্যেকটা প্রোডাক্ট পাবো, তো নাম্বার তো আমার ফিক্সডই থাকবে। তো ভাই এখানে 2টা আমার হবে না রিঅ্যাক্ট্যান্টে, বোঝা গেল? চল বুঝেছিস। এইবারে তুই যেটা স্লোয়েস্ট স্টেপ বলেছে সেটার রেসপেক্টে আরডিএসটা লিখ দেখি। স্লোয়েস্ট স্টেপটা যেটা বলেছে সেটার রেসপেক্টে আরডিএসটা লেখ। কী হয় বলতো? স্লোয়েস্ট স্টেপ দেখতে পাচ্ছি ফার্স্টেরটাই, তাহলে সেটার রেসপেক্টে আরডিএসটা কী হয় বলতো? আর ইকুয়ালস টু বল দেখি কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ ইন্টু কনসেন্ট্রেশন অফ বি। বুঝলাম, এর মাথায় কিছু থাকবেই না, কেন থাকবে না? আরে কারণ ভাই আরডিএসে কি এর সামনে কিছু আছে? কিচ্ছু নেই, ও তো আরডিএসের উপর ডিপেন্ড করবে, বোঝা গেছে? তাহলে আমার কি হচ্ছে বলতো? স্লোয়েস্ট স্টেপটা যেহেতু ফার্স্ট স্টেপটা, তাহলে তার রেসপেক্টে আমি আরডিএসটা লিখবো। তাহলে আরডিএসটা লেখার সময় আমার কি হচ্ছে দেখ, আর ইকুয়ালস টু কে ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে এ ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে বি, বোঝা গেল? এটা আমার হয়েছে। এইবারে দেখ আমাকে দেখতে হবে এ আর বি কেউ কি ইন্টারমিডিয়েট? না ভাই, কেউ ইন্টারমিডিয়েট না। কেন বলতো? কারণ এ আর বি দুজনেই আমার হাইপোথেটিক্যাল রিঅ্যাকশনটার মধ্যে আছে, দেখতে পাচ্ছি। এ আর বি কাটাকুটি হয়তো হতে পারে, কেটেছে, দেখো হয়তো কেটেছে, কাটাকুটি করার সময় এ বি হয়তো কেটেছে, কিন্তু এ বি দেখো আমার আলটিমেট রিঅ্যাকশনের মধ্যে তো এ বি আছে। তাহলে এ আর বি আমার ভাই দুজনেই সুন্দর, অসুবিধার কিছু নেই, এরা কেউই ইন্টারমিডিয়েট না। তাহলে আমার আরডিএসে কোনো চেঞ্জ করারই দরকার নেই, বুঝতে পেরেছিস? তাহলে এই জন্য আমার অর্ডারটা কী হয় বলতো এখানে? তাহলে এখানে অর্ডার আমার 2 হলো, অপশান নাম্বার এ হচ্ছে এই জন্য আমার অ্যান্সার। যদি আমার থাকতো আমায় চেঞ্জ করতে হতো কিন্তু। চল বুঝতে পেরেছিস তুই? নেক্সট চলে যাবো। হ্যাঁ কি কোশ্চেনটা তো 2টা হবে না, 2টা বাদ দিয়ে সবই ঠিক আছে। চল নেক্সট চলে যাবো হচ্ছে এক্স্যাক্টলি এই ধরনের কোশ্চেন, যেটা আগের দিন করা হয়নি, আজকে করবো বলে রেখেছিলাম। পেজ নাম্বার 5 পেজ নাম্বার 5 কোশ্চেন নাম্বার 32 এর অরের এ, 32 এর অরের এ। এর অরের কোশ্চেনটা ভালো করে পড়। ক্যামেরাটা না বন্ধ হয়ে গেলে বলিস, বন্ধ হয়তো হয়ে যেতে পারে। এর অর্ডারে পড়েছিস? কি পড়লি? The rate of most reactions becomes double when their temperature is raised from 298 Kelvin to 308 Kelvin। এই কথাটা তোকে আগের দিন বলেছিলাম। 10 ডিগ্রি সেন্টিগ্রেডের ইনক্রিজে তোকে আগের দিন বলেছিলাম রেট কনস্ট্যান্ট ডাবল হয়, বলেছিলাম এই কথাটা, যেটা টেম্পারেচার কোএফিসিয়েন্ট রিপ্রেজেন্ট করতাম। তো বলেছে ভাই রেটও নাকি ডাবল হচ্ছে, হয় কি তাই? দেখা যাক। আমি তো জানতাম ভাই 10 ডিগ্রি সেন্টিগ্রেড বা 10 কেলভিন টেম্পারেচার চেঞ্জ করলে রেট কনস্ট্যান্ট আমার 2 থেকে 3 টাইমস চেঞ্জ হয়। রেটও কি মান হবে? চল দেখা যাক ভাই রেট কি আমার হবে। হ্যাঁ ভাই হবে, কেন বলতো? কারণ দেখ রেট ইকুয়ালস টু আমি কি লিখি বলতো? কে ইন্টু সামথিং থাকে তো, ওগুলো তো কনসেন্ট্রেশন ভাই, কনসেন্ট্রেশন ওগুলো। রেট ইকুয়ালস টু কে ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে কনসেন্ট্রেশন থাকে। দেখ আমি যদি কনসেন্ট্রেশন রিঅ্যাকশনে চেঞ্জ না করি তাহলে আমি বলতেই পারি রেট ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কে, বলতে পারি, বুঝতে পারছিস? রেট ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কে বলা যেতেই পারে। তাহলে রেটও দেখ যতটা ইঞ্চ চেঞ্জ হবে কেউ ততটা ইঞ্চে চেঞ্জ হবে, সিম্পল ব্যাপার, বোঝা গেল? তাহলে আমি দেখ কোনো রিঅ্যাকশনে যদি এরকম বলি, সাপোজ K1/K2, এটাকে দেখ আমি এরকম লিখতে পারি R1/R2, K1/K2 ইকুয়ালস টু R1/R2 লেখা যেতেই পারে, বুঝতে পারছিস? তাহলে K1/K2 ইকুয়ালস টু আমি R1/R2 লিখতে পারি, কারণ রেট কনস্ট্যান্ট আমার ডাইরেক্টলি প্রপোর্শনাল, বোঝা গেছে? তাহলে দুখানা প্রপোর্শনাল যখন আমি তুলবো ইকুয়ালস টু সাইন দিলে কোনো কনস্ট্যান্ট আমার কেটে যাবে, বুঝতে পেরেছিস? চল তাহলে R1/R2 ইকুয়ালস টু K1/K2 আমি লিখতেই পারি। আচ্ছা এবারে কি বলেছে? দ্য রেট অফ মোস্ট রিঅ্যাকশনস বিকাম ডাবল when the temperature is raised from 298 Kelvin to 308 Kelvin। তাহলে চল আমি ধরলাম ডেটাগুলো যেগুলো দেওয়া আছে, T1 ইকুয়ালস টু 298 Kelvin, T2 ইকুয়ালস টু 308 Kelvin, সব কেলভিন এগুলো। ভ্যালুগুলো লিখি কী কী দেওয়া আছে। ক্যালকুলেট দ্য এনার্জি অফ অ্যাক্টিভেশন, কত হবে? লগ টু এর ভ্যালু দেওয়া, আর এর ভ্যালু দেওয়া আছে, যেগুলো দেওয়া আছে আমি সেগুলো ইউজ করবো। আমাকে এটুকু বলেছে। আর কি বলেছে? যে এটা চেঞ্জ করলে রেট আমার 2 টাইমস বাড়ে। আমাকে কি বলেছে ভাই? টেম্পারেচার 10 ডিগ্রি সেন্টিগ্রেড বা 10 কেলভিন চেঞ্জ করলে রেট আমার 2 টাইমস বাড়ে। তাহলে আমাকে কোশ্চেনে দেখ এটা বলে দিয়েছে তো, যে R2 ইকুয়ালস টু 2 ইন্টু R1, এটাই তো বলেছে কোশ্চেনে নাকি? রেট আমার 2 টাইমস মানে কি? R2 ইকুয়ালস টু 2 ইন্টু R1, বুঝতে পারছিস? তার মানে ভাই R2/R1 এর ভ্যালু কত?
2, তাহলে ভাই k2 বাই k1 এর ভ্যালু কত? তাহলে k1 বাই k2 এর ভ্যালু কত? 1/2। তুই প্রত্যেকটা জিনিস বুঝতে পারছিস, কষ্ট হবে তোর, না বুঝতে কষ্ট হবে, ঠিক আছে, ইজিলি বুঝে যাচ্ছি ব্যাপারগুলো। তাহলে এই r2 আমার ইকুয়াল হচ্ছে ভাই 2 × r1, r2 বাই r1 ইকুয়াল 2 হলো, k2 বাই k1 ইকুয়াল আমার 2 হচ্ছে। এবার আমি ফর্মুলা ডাইরেক্ট ফেলবো। কোন ফর্মুলা? আগের দিন লাস্টে যে ফর্মুলাটা পড়েছিলাম, খাতার মধ্যে লিখতে কি ফর্মুলাটা কি মনে আছে? দেখে দেখেই লেখ। log k1 বাই k2 ইকুয়াল টু a বাই 2.303r ইন্টু 1/t2 মাইনাস 1/t1। লিখে ফেল খাতার মধ্যে। log k1 বাই k2 ইকুয়াল টু, বোর্ড দেখে লিখবি, খাতা দেখে লিখ ভাই, বোর্ড দেখে তো আগের দিন লিখেছিলি, ইন্টু 1/t2 মাইনাস 1/t1। এটা হয়েছে। এবার ভ্যালুগুলো বসে আমি এখান থেকে বার করতে পারছি এর ভ্যালুটা কত আসছে। এটাও চাইলে আমি বসাতে পারি, চাইলে আমি এরকমও বসাতে পারি, এটা লিখতে পারিস চাইলে, তুই চাইলে এরকম বলেছিলাম আগে, তুই এরকম লিখতে পারিস, বাড়ি গিয়ে তুই এক্সপেরিমেন্ট করে দেখেছিলি। k2 বাই k1 যদি হয় এটা কি হবে বলতো? t1/t2 হবে। বাড়ি গিয়ে উল্টে দেখলে এটাই চলে আসতো, ঠিক আছে, এটা তোর বাড়ি গিয়ে এক্সপেরিমেন্ট করার পার্ট ছিল। তো চল এবার বসাই, k2 বাই k1 এর ভ্যালু কত? 2। তাহলে আমরা অ্যান্সার বার করছি log 2 ইকুয়াল টু a বাই 2.303। এই ধরনের কোশ্চেন ঘুরিয়ে আসবে, ইন্টু আর এর ভ্যালু কত? 8.314 ইন্টু 1/t1, t1 এর ভ্যালু কত ভাই? 298 কেলভিন, মাইনাস t2 এর ভ্যালু কত? মনে রাখবি এগুলো ডিগ্রি সেন্টিগ্রেডে দিলে কিন্তু আমায় কেলভিনে কনভার্ট করতে হবে, কেলভিন না হলে কিন্তু ওগুলো হবে না, ঠিক আছে। মাইনাস কত? 1/308। এবার একটু কর দেখি অঙ্কটা, করে দেখ কত আসছে, এর ভ্যালু বার কর দেখি কত আসছে। এটা কোন স্কুলের কোশ্চেন? আদিত্য তো, সিবিএসসি, কিন্তু আইসিএসসির মতন ভ্যালুগুলো দেয়। আইসিএসসি বার কর দিই ক্যালকুলেটর ইউজ করে, বল কত আসছে, এর ভ্যালু কত আসছে বল। তুই নর্মাল বল, 5 টু এইভাবে বল, 52897.7 এক্স্যাক্টলি। চল 52897.7 কিভাবে করলাম? log 2 এর জায়গায় 0.3। তাহলে এবার যদি বাকিটা ধরে করবি বাড়িয়ে, এইখানে ক্যালকুলেশন আমি কিছু করতে পারছি না, log 2 ইকুয়াল টু 0.30 দিয়ে দিয়েছে ভ্যালু, এটা ইন্টু এটা করলাম, আর ওই সাইডে ভাই সাইডটা চেঞ্জ করলাম, করার পর আমার আসছে কত? আচ্ছা এবারে ভাই ইউনিট কি হবে, এর ইউনিট কি হবে বলতো, এর ইউনিট কি হবে? এর ইউনিট কি লিখেছিস বলতো? কাটাকুটি করি একটু এর ইউনিটের জন্য। কি কাটাকুটি করবো? ঠান্ডা মাথায় দেখ, এখানে কাটাকুটি না করলেও চলবে, এনার্জি অফ অ্যাক্টিভেশন সব জায়গাতেই সেম। কোথায় কাটাকুটি করছে একটু তাকা আগের দিন, দেখ আগের দিন e⁻−a/rt করেছিলাম তো, এটা ছিল e⁻−a/rt। তুই বল e⁻−a/rt এর কি কোনো ইউনিট হবে? সাপোজ x⁻ সামথিং এর কোনো ইউনিট হয়? এই পার্টটার কোনো ইউনিট নেই, তাই না? এই পার্টটার কোনো ইউনিট নেই, তার মানে এর ইউনিটটা আমার কি হয় বলতো? আর এর ইউনিট ইন্টু টেম্পারেচার ইউনিট। একদম সিম্পল ব্যাপার ভাই, সামথিং টু দি পাওয়ার, এই পার্টটার কোনো ইউনিট হয় না, এটা ইউনিটলেস হয়, তুই জানিস সেটা ইউনিটলেস। তার মানে বেসিক্যালি a/rt হচ্ছে, তাহলে a/rt হচ্ছে ইউনিটলেস। তাহলে এর ইউনিটটা কি হয় বলতো? আর এর ইউনিট ইন্টু টেম্পারেচার ইউনিট, বোঝা গেল সিম্পল। তাহলে এর ইউনিট হবে হচ্ছে rt ইউনিট আছে সেম, তাহলে আর এর ইউনিট কি আমার? জুল, কেলভিন ইনভার্স, মোল ইনভার্স, আর টেম্পারেচার তো আমার কেলভিন থেকে কেটে গেল, তাহলে কি হলো বলতো? জুল পার মোল। তাহলে এনার্জি অফ অ্যাক্টিভেশন কত এসছে এখানে তোর? 5.7 এত জুল পার মোল। এবারে কিলো জুলে কনভার্ট করতে হলে করবো, বোঝা গেছে? এবারে এই ক্যালকুলেশন বাড়িয়ে একটু ঠান্ডা মাথায় থেকে করতে হবে, সিবিএসসি বোর্ডকে ক্যালকুলেশন করতে হবে। কোনো স্কুলে ভাই বা বোর্ডে কখনো আমার এই ভ্যালুটা দিয়ে দেয় এরকম, ঠিক আছে, এই ভ্যালুটা হয়তো দিয়ে দিতে পারে, এই পুরো ভ্যালুটা দিয়ে দিতে পারে, তখন একটু সোজা হয়ে গেল ক্যালকুলেশন। এবার স্কুলের এক্সাম তো হচ্ছে, দেখবি সিবিএসসি বোর্ডে অনেক স্কুলে করবে, ভ্যালুটাকে এই ফর্ম্যাটে না আনলে পুরো নাম্বার দেবে না, অলরেডি দেয়নি অনেক স্কুলে, ঠিক আছে, এরকম পয়েন্টের ফর্ম্যাটে আনলে কিন্তু পুরো নাম্বার দেবে না। 3 ঘন্টা টাইম যদি পাচ্ছিস সাফিসিয়েন্ট অঙ্ক করার জন্য, তোকে করতে হবে এইভাবে, ক্যালকুলেট করে আসতে হবে, ঠিক আছে। চল পরে পেজ নাম্বার 6-এ 19-এর এ, এটা তুই এখন করবি, মাথা কাটিয়ে কর। পেজ নাম্বার 6-এ
3-এর এ রেডিও অ্যাক্টিভিটি একটা অঙ্ক আছে। তাহলে আগের বার যেটা লিখেছিলাম না R1/R2 = K1/K2, ওটাকে তুই বক্স করে রেখেছিলি মনে হয়। পেজ নাম্বার 619 এর এ কর। হয়ে গেছে, বক্স করা হয়ে গেছে শেষটা। বাকিরা অঙ্কটা আমি ভাবনা চিন্তা করা শুরু করে দিয়েছে। রেডিও অ্যাক্টিভিটি মানে ফার্স্ট অর্ডার, ওটাকে কোশ্চেনে দেবে না। দিয়ে দিয়েছে ভাই কোশ্চেনে। তোর কাছে দুখানা রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স আছে, একটা হচ্ছে এক্স, একটা ওয়াই, দুটোই 1 গ্রাম করে তোর কাছে আছে, ঠিক আছে। দুখানারই হাফ লাইফ তোকে বলে দিয়েছে, একটা 12 ঘন্টা আর একটা হচ্ছে 16 আওয়ার্স থাকে। একটার হাফ লাইফ হচ্ছে 12 ঘন্টা আর একটা হচ্ছে 16 আওয়ার্স। তো বলেছে দুদিন পরে এক্স এর অ্যামাউন্ট আর ওয়াই এর অ্যামাউন্টের রেশিওটা কত হবে। কর দেখি, একদম সিম্পল, ঠান্ডা মাথায় ভাব, তাহলেই হয়ে যাবে। তুই ফার্স্ট অর্ডার ইকুয়েশনের ফর্মুলাগুলো দেখতে পারিস স্যার খাতা উল্টে। তুই আমাকে আমি জানি না, ভ্যালু মুখস্থ নেই আমার, ওটা দেখতে হবে। এক্স আর ওয়াই, এক্স এর হাফ লাইফ বলেছে 12 ঘন্টা, ওয়াই এর বলেছে হচ্ছে 16 আওয়ার্স, ঠিক আছে। তাহলে এদের এক্স আর ওয়াই এর রেশিও কত, অ্যামাউন্টের রেশিও বার করতে বলেছে। কীভাবে করবো দেখ, আমাকে বলেছে ভাই এক্স আর ওয়াই এর অ্যামাউন্টের রেশিও কত আমার কাছে, তার মানে এক্স আর ওয়াই এর এটি বার করবো তো, এটি বার করবো তো, এক্স এর এটি আর ওয়াই এর এটি বার করবো, তাই না। এটি মানে কি আফটার টাইম টি, এক্স এর এটি বার করবো আর ওয়াই এর বার করবো হচ্ছে এটি। ফার্স্ট অর্ডার ইকুয়েশনের এটি বার করার কোনো ফর্মুলা লেখা ছিল ডাইরেক্ট খাতার মধ্যে লেখা আছে কোনো, কি লেখা আছে বলতো ফর্মুলা? ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনে যদি এই ফর্মুলা লেখা থাকে তাহলে ক্লাস বন্ধ আজকে। কি লেখা আছে? এটি ইকুয়ালস টু, কি ফর্মুলা লেখা আছে বলতো খাতার মধ্যে? ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের এটি ইকুয়ালস টু কি ফর্মুলা লেখা আছে? দেখে বল, দেখে বল খাতার মধ্যে, দেখে বল। তোকে যদি বলি এটি ইকুয়ালস টু কি ফর্মুলা, তুই আমাকে বলবি ফার্স্ট অর্ডার এজ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি, তাই তো। তাহলে দেখ ভাই এক্স এর জন্য আমি বার করবো হচ্ছে এটি, তাহলে একবার ডাইরেক্ট বসাবো। তাহলে এটি অফ এক্স, এটা কার জন্য করছি? এক্স এর জন্য, ইকুয়ালস টু কত হবে? a0 অফ এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কে। কার জন্য ভাই? এটা এক্স এর জন্য কে হবে? রেট কনস্ট্যান্ট, স্বাভাবিক হয়। এক্স এর রেডিও অ্যাক্টিভিটি রেট আলাদা হবে, ওয়াই এর রেডিও অ্যাক্টিভিটি রেট আলাদা হবে, ওই জন্য তাদের হাফ লাইফ আলাদা। কে এক্স বাই ওটা টাইম, টাইম কত বলেছে কোশ্চেনে? 12 ঘন্টা, তাই তো। প্রথমটা 12 ঘন্টা বলেছে তো, বলেছে 12 ঘন্টা, চল বুঝে গেছিস। ডিভাইডেড বাই আমাকে বার করতে হবে কি? এটি অফ ওয়াই, তাহলে কত আসছে ভাই? এটাকে ডিভাইড করবো, কি দিয়ে ডিভাইড করবো? a0 অফ ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি, সরি ভাই ই টু দি পাওয়ার মাইনাস কেটি ছিল, তাই তো। ই টু দি পাওয়ার মাইনাস কেটি ছিল, এটি ইকুয়ালস টু a0 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি ছিল। তাহলে এখানে টাইম হচ্ছে কত? 12 ঘন্টা। এখানে কত হচ্ছে? কে ওয়াই হবে এটা, তাহলে ওয়াই এর জন্য ইন্টু এটার টাইম কত বলেছে? অন্যটার ওয়াইটার কত বলেছে? 16 আওয়ার্স। হাফ লাইফ তো এগুলো,
তো এগুলো আমি ভাই টাইমে কেন বসাবো? এটাতে আমি ভাই টাইমে বসাতে পারবো না, দুখানারই টাইম কমন বলে দিয়েছে 2 দিন পর। তাহলে ভাই 2 দিন মানে কত ঘন্টা? 48 আওয়ার্স। এখানে 48 বসাবো, এখানে 48 আওয়ার্সই বসাচ্ছি, বুঝতে পারলি? বোঝা গেছে? টাইম তো দুজনের সেম। তাহলে এই হচ্ছে আমার রেশিও। এবার বার করি, ভ্যালু বসাই। দেখ a0 অফ এক্স, এটার ভ্যালু কত? এক্স ইনিশিয়াল কত ছিল? 1 গ্রাম। ওয়াই ইনিশিয়াল কত ছিল? 1 গ্রাম। তাহলে ভাই এগুলো কেটে যাবে, পড়ে থাকবে আলটিমেটলি কি বলতো? ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স এর জায়গায় কত ভ্যালু বসাবো? বল, কে এক্স এর জায়গায় কীভাবে ভ্যালু বার করবো? এক্স এর জন্য রেট কনস্ট্যান্টের ভ্যালুটা কীভাবে বার করবো? এক্স্যাক্টলি 0.693 বাই ওটার হাফ লাইফটা। তাহলে ভাই কে এক্স এর জায়গায় কত বসাচ্ছে? 0.693 বাই ওর হাফ লাইফ। কত ওর হাফ লাইফ? 12 ঘন্টা। এইবার এখানে বসছে ভাই 12 ঘন্টা, আর উপরে আছে কত ভাই? 48 আওয়ার্স। বুঝলি? বোঝা গেল? ডিভাইডেড বাই আর কে পড়েছে? এগুলো তো কেটে গেছে ভাই, a0 এক্স আর a0 ওয়াই তো কেটে গেছে। ডিভাইডেড বাই নিচে পড়ে আছে ই টু দি পাওয়ার মাইনাস কে ওয়াই এর জায়গায় কত বসবে? তাহলে 0.693 বাই কত ঘন্টা? কত? 16 আওয়ার্স ইন্টু টাইম তো ভাই ওরও 48 আওয়ার্স। কেটে গেল ভাই আবার কাটাকুটি খেলবে, এবার হয়ে যাবে অ্যান্সার। তাহলে কত আসছে বলতো? ই টু দি পাওয়ার কমন নিয়ে নিই। তাহলে 0.693 গেল কমন। এটা কত আছে? 3, ওটা আছে হচ্ছে 4। তাহলে 0.693 ইন্টু 3 মাইনাস 4, এটাই তো আসলো। ই টু দি পাওয়ার 0.693, এটা হচ্ছে ভাই 3, এটা হচ্ছে 4। কাটাকুটি মনে হয় বোর্ড না দেখে করলেও তো চলে যাবে। মাইনাস 0.693 ইন্টু 3 আছে, উপরে চলে গেলে হয়ে গেলো প্লাস। তাহলে 3 মাইনাস 4, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 0.693 অ্যান্সার আসছে, তাই না? ক্যালকুলেটার বসা দেখি ই টু দি পাওয়ার মাইনাস 0.693 কত আসছে? আসলে হচ্ছে কত? 0.5। 0.5 মানে রেশিওটা কত হয়? 1/2। 1/2 কি বলেছিলি তুই? তুই কিছুটা অন্য কিছুটা বলেছিলি, ঠিক আছে? তাহলে রেশিও কত হলো বলতো? 1/2। বোঝা গেল? কীভাবে করলাম ভাই? কিছুই করিনি, এটি এক্স বাই এটি ওয়াই বার করলাম। টাইম টি পরে কতটা অ্যামাউন্ট আছে সেটা আমার রেশিও বার করতে বলেছিল, ডাইরেক্ট ফর্মুলায় ফেললাম। দুখানের ইনিশিয়াল অ্যামাউন্ট আমার সেম ছিল, তাহলে এই 0 0 কেটে গেল, ই টু দি পাওয়ার মাইনাস কেটি করলাম। এবারে কে এর জায়গায় আমি কীভাবে ফর্মুলা ইউজ করলাম? 0.693 বাই, আমার তো মনেই আছে, টি হাফ করলাম, বসালাম, এখানেও বসালাম, তারপরে কাটাকুটি নিজের মতন করলাম। বোঝা গেছে তো অবধি? তাহলে কী করবি মানে? তোকে দিয়ে দেবে সিবিএসসি বোর্ডে, হয়তো বোর্ড এক্সামে আসলে দেবে, স্কুলের এক্সামে নাও দিতে পারে, ঠিক আছে?